একজন তাঁতের কারিগর, একজন টোটো চালক, একজন হায়দ্রাবাদের লেবার কাটা ছেলে, সে যদি ঘুরে দাঁড়াতে পারে তাহলে তো। আজকে আমাদের সামনে বিবর্তন পাঠশালার দুজন প্রিয় ছাত্র কাশেম ও রানা। আজকে ওরা এসেছে, আমার সাথে দেখা করতে এসেছে। আজকে যেটা মেন ব্যাপারে কথা হবে সেটা হচ্ছে এই ছেলেগুলো কিন্তু খুবই গ্রাউন্ড লেভেল থেকে উঠে এসেছিল, মানে খুবই যারা বলা হয় নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে এরা বিলং করছিল। সেখান থেকে ওরা এতটা পথ পাড়ি দিয়ে এতটা পড়াশোনা করে এরা পুলিশ হয়ে আজকে আমার সামনে এসে আমার সাথে এসে দাঁড়িয়ে আছে। তো ছেলেগুলোর এই যে জীবনের যে কাহিনীগুলো, এরা কিভাবে প্রত্যেকটা স্টেপ কিভাবে এরা পার করলো বা এদের সংগ্রামটা কতটা কঠিন ছিল সেটা আজকে তোমাদের সামনে তুলে ধরবে। তো আমি প্রথমে কাশেমকে বলবো। কাশেমকে আমি তার আগে বলে দিই, কাশেমের সঙ্গে আমার প্রথম ফেসবুকে কথা হয় 2023 সালে প্রথম ফেসবুকে কথা হয় যে দাদা আমি পড়তে যাব, চলে এসো। তো সবাইনগর গ্রামে তখন আমার ব্যাচ ছিল, রবিউল আর কাশেম একসঙ্গে সেখানে করে পড়তে আসে। তো আমি কাশেমের কাছে প্রথমে যাব। কাশেম পড়তে আসার আগে বা পড়ার সময়কালীন ও কিভাবে সংগ্রামটা করেছে, ও জীবন সংগ্রামটা আমরা কাশেম থেকে শুনে নেব। যখন আমি মানে 9 ক্লাসে পড়ি তখন মানে নদিয়া, তোমরা জানো যে এখানে তখন লকডাউনের আগে মানে এখানে তাঁত চলতো। তো আমি তখন মানে তাঁত শিখি আর কি, শাড়ি বানাতাম। তো যখন 10 ক্লাসে পড়ি, 11 ক্লাস পড়ি তখনও ওই কাজই করতাম। তো 12 ক্লাসটা হয়ে গেল, আমি পাসপোর্ট বানালাম বিদেশ যাবো বলে। তো বিদেশে যাওয়া হলো না। একটা বন্ধু সচি এয়ারপোর্টে হায়দ্রাবাদে কাজে লাগলাম। সেখানে 1 বছর কাজ করার পর বাড়ি আসলাম। বাড়ি আসার পর মানে নেভি পোর্টে কাজ গেলাম, বিশাখাপত্তনম নেভি পোর্টে, সেখানেও 8-9 মাস কাজ করলাম। তারপর হচ্ছে আমার মানে ছোটো বোনের বিয়ে ছিল, তো সেই সোর্সে বাড়ি আসা। তো বাড়ি এসে তখন জিডি আর কেপির আর ডাব্লিউবি এর যে কোনো একটা হবে, একসাথে ফর্ম ফিল আপ চলছিল। তো দুটো ফর্ম ফিল আপ করলাম। আর তার আগে দাদার সাথে কথা হয়েছিল, অবশ্য ফেসবুকে কথা হয়েছিল আমি পড়তে যাবো। তো দাদাকে বলেছিলাম আগে, আর বোনের বিয়ে হয়ে গেল, তখন একটা টোটো কিনছিলাম। তো টোটো চালাতাম আর পড়াশোনা করতাম। তো যখন মানে এক্সাম হয়ে গেল তারপর আর কি রানিং প্র্যাকটিস করি। রানিংয়ে তো ফুটবল খেলা করতাম, তো রানিংয়ে খুব একটা সমস্যা হতো না। তো রানিং ভালোই ছিল, সমস্যা হয়নি। দেখো প্রথম কথা বলি, একজন টোটো চালক, একজন হায়দ্রাবাদের লেবার খাটা একজন ছেলে, একজন একজন আরো কয়েক জায়গায় লেবার খেটেছে, তাঁত চালিয়েছে। যে তাঁত দেখো তোমরা প্রত্যেকে জানো নদিয়া জেলা তাদের জন্য বিখ্যাত, এবং এই লকডাউনের সময় ওকে তাঁতের কাজ করেছে। একজন একজন তাঁতের কারিগর, একজন টোটো চালক, একজন হায়দ্রাবাদের লেবার কাটা ছেলে, সে যদি ঘুরে দাঁড়াতে পারে তাহলে তোমরা প্রত্যেকে কিন্তু এখানে করে ঘুরে দাঁড়ানোর কোনো ব্যাপারই না। এর কাছে ব্যাপারটা আমি এর সংগ্রামটা খুব কাছ থেকে দেখেছি। ও পড়তে আসতো, টোটো চালিয়ে এখানকার টিউশনি ফিস দিত, কিন্তু এটা আমার চোখের সামনে দেখা। ও আমার সামনে টোটো চালিয়ে একদিন টোটো চালাতো, কিন্তু সেখান থেকে কিন্তু গল্পটা ঘুরেছে। আর ও দিনে কিন্তু তখন প্রচুর পরিশ্রম করেছে। সকালবেলা তখন রেগুলার মাঠে দৌড়াতো, সন্ধ্যা থেকে বিশেষ করে বিকাল থেকে নিয়ে রাত 10-11টা পর্যন্ত ছেলেটা দিন মানে একভাবে বিশালভাবে পরিশ্রম করেছে। হিন্দি, রিজনিং, অঙ্ক, জিকে ও একদম সুন্দরভাবে একটু 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 করে পড়তে পড়তে সেটা কিন্তু সম্পূর্ণটা করেছিল। তারপরে কিন্তু সে চাকরিতে কোয়ালিফাইটা করেছিল এবং আজকে তোমাদের সামনে দাঁড়িয়ে আছে। তো কাশেমকে আমি এখানে বলবো যে ওর যে পড়াশোনার ব্যাপারটা কোন কোন সময় পড়তো এবং কোন কোন সময় ও ফিজিক্যাল অ্যাক্টিভিটিগুলো করতো সেগুলো আমরা একটু জানবো। ফিজিক্যালি রাতেই পড়া বেশি হতো, কারণ দিনের বেলা তো সকালে ফিজিক্যালে যেতাম, তারপরে একটু কাজে ব্যস্ত থাকতাম। তো যা হতো রাতেই পড়াশোনা বেশি হতো। পড়াশোনাটা তোমার কেমন লেগেছিল, মানে তুমি এখান থেকে কিভাবে আমার কাছে সাহায্য পেয়েছো সেটা একটুখানি যদি বলতে বলো ক্যামেরার সামনে। অবশ্যই দাদা জিকেটা অবশ্যই অনেক ভালোই করাতো। আর অঙ্কে তো আমি অতটা ভালো ছিলাম না, অঙ্কে খুবই খারাপ। আমার মাধ্যমিক রেজাল্ট দেখলে বুঝতে পারবে, অঙ্কে আমি খুবই খারাপ। তো অঙ্কটা যথেষ্ট মানে স্টেপ বাই স্টেপ শিখে অনেকটাই মানে আগে বাড়িয়ে দিচ্ছিল দাদা। বাংলা ছেলে হিন্দি জানা মানে অনেকটাই মুশকিল কাজ। তো আমি মুভি থেকে হিন্দি এমনি শিখেছিলাম, কথা বলতে পারি হিন্দিতে। তো সেই জায়গায় দাঁড়িয়ে হিন্দি পড়া বা হিন্দি লেখাটা অনেকটাই মুশকিল ছিল। দাদার গাইডেন্সে সেটা আমরা অনেকটাই আগে নিয়েছিলাম। এবার আমরা কাশেমের কাছ থেকে ওর ট্রেনিং পর্যায়টা একটু জেনে নেবো, ঠিক আছে? ওর ট্রেনিংটা কিভাবে ছিল, কতটা ডিসিপ্লিন ছিল, ওটা কিভাবে ট্রেনিংটা হতো, ওদের যে ব্যাপারটা সেটা আমরা কাশেম থেকে জেনে নেবো। এবার ধর ট্রেনিং বলতে হচ্ছে মেন কথা হচ্ছে ডিসিপ্লিন আছে। কোর্স মানে মেন কথা ডিসিপ্লিন। ডিসিপ্লিনে 1 ইঞ্চ এদিক বা এদিক হবে না, ঠিক আছে? আর যে ট্রেনিং বলতে যে সকালে ঘুম থেকে 4টে মানে 3টের সময় ওঠা, 4টের মধ্যে রাইফেল তোমাকে বার করতে হবে। তারপর সেখানে যেখানে ট্রেনিং করবে সেখানে সাফ সাফাই ব্যাপার আছে। তারপর ফিজিক্যাল আছে, মানে দিনভর তোমাকে একটু টাইম দেবে না, যেটুকুনি খাবার টাইম সেটুকুই টাইম দেবে বাস। আর টাইম দেবে ট্রেনিং মানে এই পড়াশোনার ব্যাপার আছে। দিনে কত ঘন্টা ট্রেনিং হতো মোটামুটি? ওই যে খাবার টাইম যেটুকু, রেস্ট বাদে সবই ট্রেনিং। ওয়ার্কিংও ছিল, বিকাল টাইম ওয়ার্কিং হতো। তাহলে দেখো কোর্স কিন্তু এদের শুরু হচ্ছে সারাদিন ট্রেনিং, শুধুমাত্র খাওয়ার সময় কিন্তু শুধুমাত্র একটুখানি রেস্ট। দেখো আমি একটা কথা ছাত্রদের বলি যে তোমাদের চাকরি পাবে হচ্ছে 2 বছর পর কি 1 বছর পর,
কিন্তু তোমাদের চাকরি পাওয়াটা শুরু হয়ে যায় 2 বছর আগে। যদি তোমাদের মধ্যে এই ডিসিপ্লিনটা থাকে যে আমরা চাকরি করব, তার জন্য যে নিয়ম মাফিক পড়া, সেটা ফিজিক্যাল বলো বা এই পড়াশোনাটা বলো, সেটা যদি রুটিন মাফিক বা ডিসিপ্লিনের সাথে করতে পারো, তাহলে জানবে আজকেই তোমার চাকরি হয়ে গেছে, শুধুমাত্র অপেক্ষা করছে তোমার ট্রেনিং এ যাওয়ার জন্য। তোমাদের সঙ্গী সে যদি কোনো ধরনের ভুল করতো বা ডিসিপ্লিন ভঙ্গ করতো, তার জন্য কি কি সমস্যা সেখানে হতো? এটা তো একটা গুরুত্বপূর্ণ বিষয়, মানে যদি কেউ একজন ভুল করতো সাজা সবাইকে দিত। আমার সাথে একজন এমন হয়েছিল, আমাদের বাইরে ফুডস মানে খাওয়া বারণ ছিল, তো একজন ভুল করে বাইরে থেকে যে কোনো উপায়ে বিরিয়ানি নিয়ে এসেছিল, তো সবাই পুরো কোম্পানি সবাইকে সাজা, রাতেবেলা ক্রোলিং কন্ট্রোল সব চলেছিল রোডের মাঝে। সিআরপিএফ এ জঙ্গলে একটা ট্রেনিং হয় কিন্তু, হ্যাঁ, তো সেটার অভিজ্ঞতা আমরা কাশ্মীর থেকে শুনবো। জঙ্গল ক্যাম্প বলতে মেন বিষয় হচ্ছে যেখান থেকে আমরা ট্রেনিং করতাম সেখান থেকে অনেকটাই দূরে নিয়ে গেছিলো, প্রায় 100 কিলোমিটার এরকম হবে। তো সেখানে ফুললি জঙ্গল, কোনো মানে সাধারণ মানুষ পাবলিক কেউ নেই আর কি। তো জঙ্গল আমরা প্রথম যেদিন যাই সেখানে জঙ্গল কেটে সেগুলো মানে বসবাসে মানে একটু যে 1 মাস থাকার যোগ্য করে তোলা হয়েছিল। তারপর মেস মেস মানে মেস লাগানো হলো, মানে খাওয়ার যে ব্যাপারটা প্রথম আসবে। তারপর হচ্ছে আমাদের টেন্টগুলো লাগানো হয়েছিল। তো টেন্ট লাগানোর পর আস্তে আস্তে সব কিছু মানে বন্দোবস্ত করেছিল। অবশ্যই এগুলো আমাদের হেডেক না, কাজ করতে হবে আমাদের, এগুলো ব্যাপার, কাজ করাগুলো আমাদের ব্যাপার, কিন্তু সব কিছু মানে স্টাকে দেবে স্যার আছে তার জন্য। জঙ্গলের যে কিছু Survival। এরকম কোন ধরনের ঘটনা ঘটেছে যেটা তোমাদের কাছে খুবই ভয়ঙ্কর ছিল, বা বা তোমরা সেটাকে কতটা মানে ভালোবেসেছো জিনিসটাকে, বা কত ভালো লেগেছে, বা খারাপ দিক এবং ভালো দিক সেগুলো কি যেমন জঙ্গল ক্যাম্পে একটা বিষয় ছিল যেটা হচ্ছে স্ট্যান্ড টু বলে একটা বিষয় ছিল, মানে যখন তখন 3টে হুইসেল মেরে দেবে, 1 মিনিটের মধ্যে তোমাকে রেডি হয়ে, যে কোনো হালাতে থাকো তুমি 1 মিনিটের মধ্যে তোমাকে রেডি হয়ে বার হতে হবে, 1 কি 2 মিনিটের মধ্যে তোমাকে রেডি হয়ে বার হতে হবে। বন্দুক তো সবসময় কাছে থাকে, তো রাইফেল নিয়ে বার হতে হবে তখন, এরকম বিষয় ছিল। এখানে শান খাওয়া দাওয়া কি হতো? প্রথমে তো মানে এক বাকেট করে জল দিত প্রথমে, তো লাস্টে 1 উইক তো কোনো রকম জল দেয়নি। আর ড্রাই ফ্রুটস কিছু, শুকনো খাবার কিছু দিয়ে দিয়েছিল, 1 সপ্তাহ চালাতে হবে বলে। অবশ্য হয়ে গেছিল, সমস্যা হয়নি। কিছুদিন 1 দিন সমস্যা হয়েছিল লাস্টের দিকে একটু। জঙ্গল ক্যাম্পের পর তোমার জীবনে কি কি পরিবর্তন তুমি লক্ষ্য করলে, মানে তোমার কতটা মানে কি ভালো লেগেছিল, নাকি খুব একটা অভিজ্ঞতা কেমন ছিল সেটা বলো। হ্যাঁ, মানে আমরা ওরকম জঙ্গলে তো গিয়ে ওরকম কোনোদিন বসবাস করিনি, ওখানে লাইটিং এর অতটা ব্যবস্থা ছিল না, মোবাইল চার্জ দেওয়ার সমস্যা হতো। প্রথমত মোবাইল তো দিতই না, সপ্তাহে 1 দিন করে দিত। তবুও কেউ যদি লুকিয়ে টুকিয়ে রাখতো, তো সেগুলো হচ্ছে ফোন টোন করা যায়, এদিক ওদিক ম্যানেজ হয়ে যেত, সে আর কি। এরপর ট্রেনিং তো কাশেম সম্পূর্ণ হলো। ট্রেনিং সম্পূর্ণ হওয়ার পর আমরা ট্রেনিং এর পরবর্তী যে সময়কাল সেটা জানবো কাশেমের কাছ থেকে। কোথায় ডিউটি করছে বর্তমানে, ঠিক আছে, ট্রেনিং এর পর থেকে কোথায় ডিউটি দিল, সেখানে কি কি ধরনের চ্যালেঞ্জ রয়েছে, সেগুলো আমরা কাশেম থেকে জানবো। ট্রেনিং তো হয়ে গেল ভালো, ওখানে সাজাও আছে, মজাও আছে, সবই আছে, কিন্তু ট্রেনিং এর পর ডিউটিটা হচ্ছে এখন আমার বর্তমানে মণিপুর আছে। মণিপুরে একটু ঝামেলার জায়গা, কখন কি হয়ে যাবে কোনো গ্যারান্টি নেই। ওখানে যখনই ডিউটি যেতে হয় বিপি হেলমেট, উইদাউট বিপি হেলমেট কোথাও যাওয়া যাবে না, গেটের বাইরে যাওয়া যাবে না। আর এমনি তো বাইরে বার হতেই দেয় না, সবসময় গার্ডের মধ্যেই থাকতে হয়। কিন্তু বাইরে যদি বার হয় তো সাথে প্রোটেকশন যাবে, তারপর কোথাও যাওয়া হবে। কারণ ওখানে কখন কোন সময় ফাইটিং হবে কোনো গ্যারান্টি নেই, পুলিশ স্টেশনে তাও ফাইটিং হয়ে যায়। তো কাশেমের থেকে যেটা বুঝলাম আমরা, দেখো, ওর ট্রেনিংটাও কিন্তু সুন্দর ছিল, কিন্তু ট্রেনিং এর পরবর্তী সময়কালটা ওর কাঁধে কিন্তু সমগ্র দেশের দায়িত্ব রয়েছে। ওর পানে তাকিয়ে আছি আমরা সমগ্র ভারতবাসীরা। এই কঠিন চ্যালেঞ্জগুলো ওরা সামনে থেকে মোকাবেলা করছে, যার ফলস্বরূপ আমরা এই ভারতের মাটিতে সুন্দরভাবে বেঁচে আছি। তো ওরা দেশের একটা সম্পদ,